প্রফেসর ইউনূস পদত্যাগ করতে পারেন। আগামীকালকের মিটিংয়ে একটা এসপার ওসপার সিদ্ধান্ত হতে চলেছে। হয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে, অথবা প্রধান উপদেষ্টা হয়তো কাউকে বাগে আনতে না পেরে রাগে দুঃখে অভিমানে পদত্যাগ করার সিদ্ধান্ত আবার ঘোষণা করতে পারেন। আগামীকালকে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির আবারও বৈঠক। যমুনায় বিএনপিকে ডাকা হয়েছে। সেখানে কোনো একটা সিদ্ধান্ত আসতে চলেছে এমনটাই চারিদিকে কানাঘোষা চলছে। হয় বিএনপি জিতবে অথবা সরকার জিতবে, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। নাকি মাঝখানে উইন উইন সিচুয়েশনে যাবে? কোনো পক্ষই কি বিন্দুমাত্র ছাড় দিতে চাইবে? বিএনপি যে কোনো মূল্যে বিজয়ী হতে চাইবে, সরকারও যে কোনো মূল্যে চাইবে ডিসেম্বরের 31 তারিখে নির্বাচন যেন না হয়। এরকম একটা পরিস্থিতি, এরকম একটা টানটান উত্তেজনা বিরাজ করছে। যখন এরকম উত্তেজনা বিরাজ করছে তখন চারিদিকে আলোচনা হচ্ছে বিভিন্ন কথা। সেই কথাগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে জাপানে থাকা অবস্থাতেই গতকালকে টেলিফোনে প্রায় আধা ঘন্টা কথা বলেছেন, এমন কথাও শোনা যাচ্ছে। কোন কথার বাস্তবতা কি, সেই আলোচনাটা করার চেষ্টা করবো এই ভিডিওতে। রাত পোহালেই বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার আবারও বৈঠক। আগামীকালকে বিএনপিকে ডাকা হয়েছে যমুনাতে। আবার প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন জাপান সফর শেষে। আজকে বিএনপিকে ডাকা হয়েছে। বিএনপির সঙ্গে বৈঠকে কি হবে, বিশেষ করে বিএনপির সঙ্গে সম্পর্কের অবনতি আরও বেশি চরম হয় যখন প্রধান উপদেষ্টা জাপানে গিয়ে মন্তব্য করেছেন মাত্র একটা দল ডিসেম্বরে নির্বাচন চাইছে। সেই মন্তব্যকে কেন্দ্র করেই আসলে বিএনপি প্রতিবাদে মুখর হয়েছে এবং বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোও সোচ্চার হয়েছে। তারা বলছেন যে বিএনপি নেতা, আজকেও একজন বিএনপি নেতা বলেছেন যে 52টি রাজনৈতিক দল নির্বাচন চাই। গতকালকে এক বিএনপি নেতা বলেছিলেন যে শতাধিক রাজনৈতিক দল বাংলাদেশের নিবন্ধিত অনিবন্ধিত তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। এরকম পরিস্থিতি যখন ঘোলাটে হচ্ছে তখন আবারও যমুনাতে তাদেরকে ডাকা হয়েছে। এখন যমুনাতে কি হবে সেটাই হচ্ছে মূল ব্যাপার। যমুনাতে যে কোনো একটা সিদ্ধান্ত কালকে হবে, এটা নিশ্চিত করে বলা যায়। কি সিদ্ধান্ত হবে? হয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে, অথবা বিএনপিকে যদি সমঝোতায় না নিতে পারে সরকার, তাহলে প্রফেসর ইউনূস পদত্যাগের সিদ্ধান্ত নিতে পারেন। এই দুটো আলোচনাই সব থেকে বেশি চলছে। দুটোর যে কোনো একটা সিদ্ধান্ত হবে, আইদার নির্বাচনের রোডম্যাপ অথবা প্রফেসর ইউনূসের পদত্যাগ। প্রফেসর ইউনূস বিএনপিকে রাজি করাতে না পারলে শেষ পর্যন্ত কি সত্যি পদত্যাগ করে চলে যাবেন? পরিস্থিতি তার যে খুব একটা কন্ট্রোলে রয়েছে তা নেই। বিএনপিকে যখন আস্থায় আনা যাচ্ছে না, তখন অন্যান্য রাজনৈতিক দল থেকেও একেবারে স্পষ্ট করে জানান দেওয়া হচ্ছে যে বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। এরকম একটা অবস্থায় বেকায়দায় পড়ে গেছে সরকার। সুতরাং সরকারের পক্ষে ডিসেম্বরের পরে নির্বাচন নিয়ে যাওয়াটা খুব কঠিন হবে। তারপরেও তারা চেষ্টা করবে। সেই চেষ্টায় ব্যর্থ হলে প্রফেসর ইউনূস পদত্যাগ করতে পারেন, অথবা প্রফেসর ইউনূস যদি মনে করেন যে না, পদত্যাগ কোনো সমাধান নয়, আমি নির্বাচনটা দিয়ে বরং সসম্মানে বিদায় নিই, সেটাই ভালো সিদ্ধান্ত হবে, তাহলে বিএনপির প্রস্তাবে রাজি হবেন। আবার অনেকে বলছেন যে সরকার একদিনের জন্য হলেও বিজয়ী হতে চায়। সরকারের ভেতরে যে কলকবজাগুলো আদতে কাজ করে তাদের কৌশলটা হচ্ছে যে 31শে ডিসেম্বর না, সরকার যদি একদিনের জন্যও বিজয়ী হতে চাই, যেমন প্রেস সেক্রেটারি সংবাদ সম্মেলনে বলতে পারেন আমরা তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিই না, আমরা বলেছি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিব, সেই কথা আমরা রেখেছি, আমরা 1 জানুয়ারি নির্বাচন দিয়েছি। এই ব্যাপারটা হাস্যকর হবে, কিন্তু এই ব্যাপারটা হলেও হতে পারে, কারণ জিদ প্রতিষ্ঠিত করার একটা ব্যাপার থাকতে পারে। সেই ব্যাপারটা খুবই লক্ষণীয়। সেক্ষেত্রে বিএনপি হয়তো দেখবে যে একটা মাত্র দিন, আচ্ছা মেনে নিই, কিন্তু সরকার পরবর্তীতে সরকারের অতি উৎসাহী প্রেস সেক্রেটারি তিনি বলবেন আমরা তো বলেছিলাম ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেব, সুতরাং তো আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচনের ঘোষণা দিয়েছি, 1 জানুয়ারি নির্বাচনের ঘোষণা দিয়েছি, বিএনপির কথা মতো 31শে ডিসেম্বরের মধ্যে তো নির্বাচনের ঘোষণা দিইনি। সুতরাং সরকারের অবস্থানে অটুট আছে। এই ঘোষণাটা আসলেও এই ধরনের একটা
আজগবি কথা বলা হলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। মোদ্দা কথা আলোচনা সেটা হচ্ছে যে আইদার বিএনপি জিতবে অথবা সরকার জিতবে, এরকম সিচুয়েশন তৈরি হয়েছে। আইদার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে অথবা সরকারকে পদত্যাগ করতে হবে। পরবর্তীতে 90 দিনের জন্য নির্বাচনকালীন একটা সরকার আসবে, সেরকম পরিস্থিতি তৈরি হচ্ছে বলে নানাভাবে নানা দিকে বিশ্লেষকরা বিশ্লেষণ করছেন। আদতে কি সেই ব্যাপারটাই হতে চলেছে? কালকেই কি একটা সমাধান জাতি দেখতে পাবে? সেনাবাহিনীকেও আস্থায় নিতে যখন পারেনি সরকার, তখন বিএনপিকে আস্থায় নিতে না পারলে তাদের এই দায়িত্ব কন্টিনিউ করাটা কঠিন হবে। এটা বাস্তবতা, এই বাস্তবতা অস্বীকার করার কিছু নেই। অন্যদিকে আরেকটা আলোচনা শোনা যাচ্ছে, গতকালকে নাকি তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। বিভিন্ন দিকে এই আলোচনাটা হচ্ছে। এই আলোচনার সত্যতা কতটুকু সেটা আমরা নিশ্চিত করতে পারছি না, তবে শোনা যাচ্ছে যে তাদের মধ্যে টেলিফোনে আলাপ হয়েছে এবং তারেক রহমান বেশ উত্তেজিত হয়েই কথা বলেছেন। বিএনপিকে নিয়ে কেন এই ধরনের ষড়যন্ত্র হচ্ছে, এরকম কথাবার্তা হয়েছে, এরকম শোনা যাচ্ছে। প্রধান উপদেষ্টাও নানা কথা বলার চেষ্টা করেছেন, বলেছেন 5 আগস্টের পরে আপনার দল সারা দেশে যা যা করেছে সেটা আপনি চোখে দেখেন না, সেগুলোর কারণে দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি হয়েছে, এরকম নাকি কথাবার্তা হয়েছে। যদিও এই কথার সত্যতা প্রমাণের কোনো সোর্স নেই, কিন্তু কানাঘুষা হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে অবশেষে তারেক রহমান ফোনে কথা বলেছেন এবং সেই কথাটা অনেকটা কনফারেন্সের মতো কথা হয়েছে। সেখানে নাকি জামাতের একাধিক নেতাও উপস্থিত ছিলেন সেই ফোন কনফারেন্সে। এমন আলোচনা চতুর্দিকে দেশে বিদেশে এরকম আলোচনা হচ্ছে। সেই আলোচনা সত্য হোক কিংবা মিথ্যা হোক, বাস্তবতা হচ্ছে আগামীকালকে বিএনপির সঙ্গে যমুনার মিটিংয়ে একটা সিদ্ধান্ত হতে চলেছে। যদি সিদ্ধান্ত না হয় তাহলে পরিস্থিতি ভিন্ন দিকে যেতে পারে। আবার দুদিন আগে আমরা সাংবাদিক খালেদ মহিউদ্দিনকে তার যে ঠিকানার অনুষ্ঠান, সেখানে তাকে নিজেকেই মন্তব্য করতে দেখলাম যে এর আগে 15-16 বছর আওয়ামী লীগের শাসনামলে বিএনপি আন্দোলন করে সরকার পতন করতে পারেনি। তাই বিএনপির মধ্যে এক ধরনের আশঙ্কা রয়েছে, বিএনপি এই মুহূর্তে আন্দোলনে যেতে চাইছে না। তার মূল আশঙ্কার জায়গাটা হচ্ছে যে তারা আন্দোলন করে সরকার পতন করতে পারবে কিনা, এই ভয়টাও তাদের মধ্যে রয়েছে। খালেদ মহিউদ্দিনের মন্তব্যও যদি আমলে নেওয়া যায় তাহলে সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় হয়। তবে আশা করা যাচ্ছে যে আগামীকালকের মিটিংয়ে একটা এসপার ওসপার সিদ্ধান্ত হতে চলেছে। হয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে অথবা প্রধান উপদেষ্টা হয়তো কাউকে বাগে আনতে না পেরে রাগে দুঃখে অভিমানে পদত্যাগ করার সিদ্ধান্ত আবার ঘোষণা করতে পারেন। কি হতে চলেছে কালকের ব্যাপারটা আসলে ম্যাজিক মোমেন্টের মতো, আসলে অপেক্ষা করার মতো ব্যাপার। আবারও মব যারা করেছে তাদেরকে উদ্ধারের চেষ্টা, এবার সেনাবাহিনীর মুখোমুখি হওয়া। এর আগে পুলিশের কাছ থেকে মব বাহিনীকে ছাড়িয়ে নেয়ার ঘটনা দেখেছি এনসিপি নেতার, এবার সেনাবাহিনীর কাছ থেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা দেখেছি এনসিপির আর এক নেতা এবং এনসিপির মহানেতা উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের। ঘটনাটা রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে, সেই খবর তো আপনারা জানেনই। সেনাবাহিনী যখন ব্যাপক অ্যাকশানে নেমেছে, সেনাবাহিনী যখন এই কাজগুলো যারা করেছে তাদের ধরপাকড় করছে, সেই সময় সার্জিস আলম গিয়েছেন তাদের জন্য সুপারিশ নিয়ে, তাদের ছাড়াতে গিয়ে সেনাবাহিনী অফিসারের সঙ্গে বাগবিতণ্ডা হয়েছে এবং এক পর্যায়ে অনুরোধ করেও তাদেরকে ছাড়াতে পারেননি। মামলা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেই মামলাও শেষ পর্যন্ত করতে পারেনি। তার মানে সেনাবাহিনী যে পুরোপুরি অ্যাকশানে নেমে গেছে এবং এই মবের যে কোনো কার্যক্রম আর চলতে দেয়া হবে না, সেনাবাহিনীর ওই অফিসারও স্পষ্ট বলে দিয়েছেন। আমাদের কাছে বেশ কিছু তথ্য হাজির হয়েছে, সেই তথ্যগুলো নিয়েই আমরা আলোচনা করব এই ভিডিওতে। থাকবে বলছিলাম রংপুরের ঘটনা। পঞ্চগড় যাওয়ার সময় সার্জিস আলম খবর পেলেন রংপুরে সেনাবাহিনীর ব্যাপক অভিযান এবং বৈষম্যবিরোধী ছাত্রদের সেনাবাহিনী খুঁজছে, অ্যারেস্ট করবে। যারা জিএম কাদেরের বাড়ি ভাঙচুর করেছে তারা চিহ্নিত হয়েছে, তাদের খুঁজে বেড়াচ্ছে সেনাবাহিনী এবং তাদেরকে ধরতে গেলে
সার্জিস আলম সেনাবাহিনীর মুখোমুখি হন। দৈনিক কালবেলা খবরটি নিশ্চিত করেছে ছবিসহ, তাদের ফটোকার্ডটা দেখে নিতে পারেন। এবং পাশাপাশি সেনাবাহিনী অফিসারের সঙ্গে যে বাগবিতণ্ডায় প্রথমে লিপ্ত হওয়া এবং পরবর্তীতে মাথা নিচু করে ক্ষমা চাওয়া তাদের জন্য, এবং সেনা অফিসারের একেবারে স্পষ্ট অবস্থান যে কোনো ধরনের মবকে প্রশ্রয় দেয়া যাবে না, এর জন্য কাউকে কোনো সুপারিশও করতে দেয়া হবে না, সেগুলো তিনি স্পষ্ট করেছেন। আমাদের কাছে ভিডিও রয়েছে, কিন্তু ভিডিওটা কপিরাইটের জন্য দেখাতে পারছি না। সেই ভিডিওতে আমরা সেনা অফিসারকে স্পষ্ট বলতে শুনেছি যে আমরা আমাদের কাজ করছি, কোনো ধরনের মব করতে দেয়া হবে না, এখানে যারা এই কাজ করেছে তাদেরকে গ্রেপ্তার করা হবে, তাদেরকে অ্যারেস্ট করা হবে। সার্জিস আলম তাকে অনুরোধ করেন, কিন্তু সেই অনুরোধে কোনো কাজ হয়নি। এর আগে আমরা দেখেছি এনসিপি নেতা হান্নান মাসুদ ধানমন্ডি থানায় গিয়ে মব সৃষ্টিকারী সন্ত্রাসীদের ছাড়িয়ে এনেছেন মুচলেকা দিয়ে, তারপর দল থেকে তাকে শোকজ করা হয়। শোকজের উত্তরে তিনি ভুল হয়েছে বললে দল থেকে আবার শোকজ তুলে নেওয়া হয়। সেই একই কাণ্ড এবার সেনাবাহিনীর সঙ্গে করতে গেলেন সার্জিস আলম। সার্জিসকেও কি শোকজ করা হবে, নাকি সার্জিস বড় নেতা বলে তার ব্যাপারে কোনো কিছু বলা হবে না? আবার এই ঘটনা গণমাধ্যমের খবরটা আগে বলে নিই। গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে রোববার রাত 12:30টার দিকে, মানে গত রাত 12:30টার দিকে নগরীর পায়রা চত্বরে তাদেরকে আটকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় রাত 1:30টার দিকে ঘটনাস্থলে এসেছেন নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম। তিনি এখানে 72 পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের সঙ্গে কথা বলেছেন। এর আগে সেদিনের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর জাতীয় পার্টির হামলার অভিযোগ করে কোতোয়ালি থানায় মামলা করার চেষ্টা করা হয়েছে। ঘটনাস্থলে বিএনপির নেতাদেরকেও ডাকা হয়েছে, আর্মি থেকে ডেকেছেন এবং ভিডিও ছবি দেখিয়ে দেখিয়ে বলেছেন এদের মধ্যে কারা আপনাদের এখনই শনাক্ত করে দেন, আমরা কোনোভাবেই এদেরকে ছাড় দেব না, এদেরকে গ্রেপ্তার করব এবং এদেরকে আইনের আওতায় নিয়ে আসব। তার মানে হচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাড়িতে যে হামলা করা হয়েছে সেই হামলায় সেনাবাহিনী এতটুকু ছাড় দিতে চাইছে না। সেনাবাহিনী যখন এতটুকু ছাড় দিতে চাইছে না এবং সার্জিস আলম সেনাবাহিনীর কাছে সুপারিশ করেও যখন কোনো কুল কেনারা পাননি, তখন তিনি ফেসবুকে পোস্ট করছেন কি, ফেসবুকের পোস্টটা দেখে নিন। ফেসবুকে পোস্ট করছেন এবং ফেসবুকে পোস্ট করে তিনি থ্রেট দিচ্ছেন এক ধরনের, বলছেন রংপুরে ফ্যাসিস্টদের দোসরদের গ্রেপ্তার না করে অভ্যুত্থানের সহযোদ্ধাদেরকে বিব্রত করলে আগামীকাল রংপুরের রাজপথে আবার দেখা হবে আর আমরা সেখানে সামনের সারিতে থাকব। তার মানে সেনাবাহিনীকে সরাসরি থ্রেট দিচ্ছেন যে জিএম কাদেরের লোকজনকেই গ্রেপ্তার করতে হবে, যারা অভ্যুত্থানের সেনাবাহিনী সৈনিক তারা যে অপরাধী করুক না কেন, যে কাজই করুক না কেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না। এই যে মবের বিরুদ্ধে আবারও অবস্থান নেওয়া, এই সরাসরি ব্যাপারটা একেবারে প্রকাশ্যে এসেছে এবং সেনাবাহিনী অফিসারকে অনেকেই স্যালুট জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন যে তার দৃঢ় যে অবস্থান, সেই অবস্থান তিনি ব্যক্ত করেছেন। তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন কোনো সুপারিশ কোনো কিছুতে কাজ হবে না, এই মব যারা করছে কোনো ধরনের মব করতে দেয়া হবে না এবং যারা করেছে তাদের বিচারের আওতায় আনা হবে, এটাই সেনাবাহিনীর এখনকার দায়িত্ব। সেটাতে যখন ব্যর্থ হয়েছেন সার্জিস আলম, তখন ফেসবুকে এসে সর্বশেষ পুঁজিত ফেসবুক, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অনেক ফলোয়ার আছে, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে, সেই জায়গাতেই অস্ত্রটা প্রয়োগ করেছেন। কিন্তু এই যে সেনাবাহিনীর সঙ্গে দেন দরবার করতে গেলেন, তাদেরকে ছাড়িয়ে আনা, তাদেরকে তারা ঠিক কাজ করেছে মানে জাস্টিফাই করতে যাওয়া, মব করে তারা ঠিক কাজ করেছে। এর আগেও আমরা বিভিন্ন সময় মবের পক্ষে এনসিপি নেতাদের অবস্থান দেখেছি। কদিন আগেই হান্নান মাসুদের ঘটনাটা সবারই জানা, তাকে শোকজ পর্যন্ত করা হয়েছিল, কিন্তু সেটা যে শোকজের নাটক ছিল সেটা পরবর্তীতে বোঝা গেছে যে তিনি শোকজের উত্তর যখন বলেছেন যে আমার ভুল হয়েছে, তখন তার শোকজ উইথড্র করে নেওয়া হয়েছে। সার্জিস আলমকে কি শোকজ করা হবে? তার এই অধ্যত্বের জন্য তাকে শোকজ করা হবে? সেনাবাহিনীর মুখোমুখি দাঁড়িয়ে যাওয়ার জন্য তাকে শোকজ করা হবে? এই প্রশ্ন কিন্তু পুরো জাতির। সব মিলিয়ে এনসিপি যে কর্মকাণ্ড করছে, যেভাবে মবকে উৎসাহিত করছে, মবকে পৃষ্ঠপোষকতা করছে, তাতে আগামীতে এই দলের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তৈরি হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। যে দল এখনো শিশু, যে দল এখনো তৈরিই হয়নি, সেই দল
যখন এই ধরনের কাজ একের পর এক করে কোনোভাবেই তাদের মানে পরিশুদ্ধ অবস্থা আমরা দেখতে পাচ্ছি না, তখন তো প্রশ্ন আসেই যে তারা কি মব তৈরি করার জন্যই দল করেছে নাকি সত্যি সত্যি রাজনীতি করার জন্য দল করেছে। দর্শক, আপনার কি মনে হয় সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন।